প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছি যে তোমাদের 15 তারিখে যে প্রথম মিড সেমিস্টার পরীক্ষা হবে, এই পরীক্ষা তোমাদের 100 নম্বরের উপরে অনুষ্ঠিত হবে, 100 নম্বরের এমসিকিউর উপরে। আর এই 100 নৈবিত্তিক আসবে তোমাদের মোট 3টি অধ্যায় থেকে। সে অধ্যায়গুলো বলা হয়েছে যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায়। তো অলরেডি আমরা প্রথম অধ্যায়ের যে দুটি পরিচ্ছেদ ছিল সেটি শেষ করেছি প্রথম ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে যে 4টা পরিচ্ছেদ আছে তার 2টি পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে আমরা সেই এমসিকিউ গুলো জানবো। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ছিল মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব, এবং দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ছিল মাটির বুনট। মাটির বুনট রূপান্তর, মানে কিভাবে এঁটেল মাটিকে বেলে মাটিকে এঁটেল মাটি বা এঁটেল মাটিকে কিভাবে বেলে মাটিতে রূপান্তর করা যায়, দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়, এই বিষয়গুলো। তো আমরা যে শুরুতে যে নৈবিত্তিকটা বা এমসিকিউটা জানবো সেটা হচ্ছে লোনা মাটিতে পানির সাথে কি প্রয়োগ করলে লবণাক্ততা কমে যায়? এটা হচ্ছে গ, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট। একজন কৃষিবিদ মাটিকে কি হিসেবে বিবেচনা করেন? একজন কৃষিবিদ মাটিকে ফসল উৎপাদনের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায়, অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায় কিসের কারণে? এটা হচ্ছে 2 এবং 3, অর্থাৎ ফসফরাসের এবং হচ্ছে কি অ্যালুমিনিয়ামের। মালচিং করা হয় কেন? মালচিং করা হয় আর্দ্রতা সংরক্ষণের জন্য। তারপর প্রশ্নটি হচ্ছে অম্লীয় মাটি সংশোধনে ব্যবহৃত হয়, কোনটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট, এটা 3টি। হয় অ্যান্সার। মাটির অম্লত্ব বানানটা একটু সমস্যা হয়েছে এখানে। মাটির অম্লত্ব বাড়ার সাথে সাথে যেটি প্রাপ্যতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে 1 এবং হচ্ছে 3, অর্থাৎ নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস। আনসার হবে খ। ক্ষারীয় মাটির অম্লমান কত? ক্ষারীয় মাটি আমরা জানি অম্লমান 7-এর কম হলে সেটা হচ্ছে অ্যাসিড, এবং 7-এর বেশি হলে সেটা হচ্ছে ক্ষার। তো 7-এর বেশি হলে ক্ষার, আর 7 হলে নিরপেক্ষ। 7-এর উপরে যেহেতু বলা হয়েছে তাহলে এটা হচ্ছে কি ক্ষারীয়। তারপর প্রশ্নটি হচ্ছে মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ ও উর্বরতার বৃদ্ধির জন্য যে সকল জৈব পদার্থ প্রয়োগ করা হয় সেগুলো কি? 1 এবং 3, অর্থাৎ ট্রাইকোডার্মা এবং হচ্ছে কি ভার্মি কম্পোস্ট। মাটিতে অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে যেসব মুখ্য পুষ্টি উপাদানের দ্রবণীয়তা বৃদ্ধি পায় সেগুলো কি? সেগুলো হচ্ছে 1 এবং 3, অর্থাৎ নাইট্রোজেন এবং হচ্ছে কি ফসফরাস। তাহলে অ্যান্সার হবে গ। তারপর প্রশ্নটা হচ্ছে অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায়, মানে কিসের কারণে অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায়? এটা হচ্ছে ফসফরাসের এবং হচ্ছে কি অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যান্সার হবে খ, অর্থাৎ ফসফরাস অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে মালচিং করা হয় কেন? প্রশ্ন বোধহয় রিপিট হয়েছে, এটা হচ্ছে আর্দ্রতা সংরক্ষণের জন্য। মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য? মাটির অম্লত্ব বাড়ে হাইড্রোজেন আয়নের জন্য। উদ্দীপক রয়েছে জনাব রহিমের জমিতে বন্যার পরে পরে বেলে মাটির উঁচু স্তর পড়ে, এতে তার ফসল উৎপাদনে ব্যাঘাত হয়। কৃষি কর্মকর্তাকে ব্যাপারটি জানালে তিনি জনাব রহিমকে তার জমির মাটি রূপান্তরের পরামর্শ দেন। এখন প্রশ্ন হচ্ছে বেলে মাটির জমি ফসল উৎপাদনে সমস্যা কেন? কারণ এই মাটি অনুর্বর, এর মাটির ভিতরে কোনো পুষ্টি উপাদান থাকে না, এই কারণে বেলে মাটি অনুর্বর। তারপর প্রশ্নটা হচ্ছে পিএইচ মিটার দ্বারা মাটির কি মাপা যায়? এটা হচ্ছে অম্লমান, অর্থাৎ মাটি অম্লীয় না ক্ষারীয় এটা জানা যায়, পিএইচ এর মান জানা যায়। লাল লিটমাস ক্ষারীয় মৃত্তিকা দ্রবণকে কি করে? লাল আছে নীল করে। এটা একটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে এ নীল, এই জিনিসটা মনে রাখবে। এ নীল, এ তো হচ্ছে অ্যাসিড, এ নীল, অর্থাৎ নীল লিটমাসকে লাল করে।
অ্যাসিড কি করে? নীল, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার কি হবে? তার বিপরীত, অ্যাসিড তো নীল লিটমাসকে লাল করে, আর এটা হবে লাল লিটমাসকে নীল করে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে হবে অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। তাহলে বলেছে লাল লিটমাসকে লাল লিটমাস ক্ষারীয় মৃত্তিকা দ্রবণকে কি করে? তাহলে নীল করে। তারপর প্রশ্নটি হচ্ছে কোন এলাকার মাটির অম্লমান 7.5 থেকে 8.8, সে এলাকার মাঝারি ক্ষার সহনশীল ফসল কোনটি? হচ্ছে নারকেল। আমরা জানি নারকেল উপকূলীয় এলাকায় সবচেয়ে ভালো হয়, কারণ এখানে পিএইচ এর মান থাকে 7 এর উপরে। তারপর হচ্ছে জনাব রহিম তার জমির মাটি রূপান্তর করতে পারেন, কিভাবে করেন? রূপান্তর করতে পারেন অর্থাৎ জৈব সার প্রয়োগ করে এবং হচ্ছে এঁটেল মাটি প্রয়োগ করে। এটা বোধহয় উপরে যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকের প্রশ্ন নিচে চলে আসছে। হ্যাঁ, এই উদ্দীপকটা সৃজনশীল প্রশ্নটা ছিল উদ্দীপকের। তারপরে প্রশ্নটি হচ্ছে অম্লীয় মাটি সংশোধনের জন্য প্রয়োজন কি প্রয়োজন হয়? পরিমিত মাত্রায় চুন প্রয়োগ এবং হচ্ছে জৈব পদার্থ সরবরাহ। এটা। তারপরে প্রশ্নটি হচ্ছে মাটিতে অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ কোনটি? মাটিতে অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ হচ্ছে অম্লীয় শিলা। তারপর হচ্ছে মাটিতে অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে যেসব পুষ্টি উপাদানের দ্রবণীয়তা বৃদ্ধি পায় সেগুলো হলো কি? 1 এবং 3, অর্থাৎ নাইট্রোজেন এবং হচ্ছে কি ফসফরাস। ক্ষারীয় মাটিতে বেশি পাওয়া যায়, ক্ষারীয় মাটিতে কি বেশি পাওয়া যায়? 1, 2 এবং হচ্ছে 3, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম, তিনটেই বেশি পাওয়া যায়। অ্যান্সার হবে গ। আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদের অম্লত্ব ক্ষারত্ব তার ভিতরে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো ছিল সেগুলো জানলাম। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ মাটির গুণট এর উপরে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা জানবো। প্রথমে একটা উদ্দীপক রয়েছে, এক বৃষ্টির দিনে রানা তাদের উঠানে সূত্রাকার একটি জীব দেখে তার বাবাকে ডাকলো। তার বাবা এটিকে ব্যাকটেরিয়ার ফ্যাক্টরি বলে মন্তব্য করেন। তিনি আরো জানান বর্তমানে এই জীবটি দ্বারা তৈরি সার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের অণুজীবটি মাটিতে কোন সার তৈরি করে? উত্তর হবে ভার্মি কম্পোস্ট। তারপর হচ্ছে এ জাতীয় সার ব্যবহার করলে কি হয়? মাটির পানি ধারণ ক্ষমতা সমস্যা রয়েছে। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটি গুণট ও সংগঠিত ঘটে এবং মাটির জীবন শক্তি বৃদ্ধি পায়। তাহলে আনসার 3টি, অর্থাৎ গ হবে আনসার। তাহলে হচ্ছে মাটি সংশোধনে ব্যবহৃত জৈব বালাইনাশক কোনটি? হচ্ছে নিম তেল। মাটির বালি, পলি ও কর্দম কণার তুলনামূলক শতকরা পরিমাণকে কি বলে? এটা হচ্ছে মাটির গুণট বলা হয়। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, জুয়েল তার জমির গুণট পরীক্ষা করতে স্থানীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে যায়। পরীক্ষার পর সেখানকার পরীক্ষাগার সহায়ক জানালো তার সর্বকৃত মাটির নমুনায় 35 ভাগের বেশি কর্দম কণা রয়েছে। এবং প্রশ্ন হচ্ছে জুয়েলের জমির মাটির গুণট কোন প্রকৃতির? এঁটেল মাটি। 35 ভাগের যেহেতু বেশি রয়েছে কর্দম কণা, তাহলে এঁটেল মাটি। জুয়েল উক্ত পরীক্ষার দ্বারা প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে শস্য নির্বাচন করবে, মাটির উর্বরতা জানতে পারবে এবং মাটির পানি ধারণ ক্ষমতা জানতে পারবে। 3টি হবে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হবে ঘ। তারপর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, সাধারণ অবস্থায় মাটির স্থূল ও সূক্ষ্ম রন্ধ্র দুটি ভিন্ন উপাদানে পূর্ণ থাকে। এই দুটি উপাদানের পরিমাণ সাধারণ শতকরা 25 ভাগ করে থাকে। আমরা জানি যে আদর্শ মাটির ভিতরে 100% ভিতরে 5% থাকে জৈব পদার্থ আর 45% থাকে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ। এই টোটাল হচ্ছে 5% এবং 45% হচ্ছে 50%। আর বাকি যে 50%, এই বাকি 50%-এর ভিতরে পানি থেকে 25% এবং বাকি থেকে বাতাস। এখানে যে হচ্ছে এই দুটি উপাদানের পরিমাণ সাধারণ শতকরা হচ্ছে 25 ভাগ করা, অর্থাৎ 25-25-50, মানে মাটি এবং হচ্ছে বায়ু এবং হচ্ছে বাতাস এবং হচ্ছে পানির কথা বলা হয়েছে। তারপর হচ্ছে কি, কিন্তু বৃষ্টিপাতের পর পর মাটির সূক্ষ্ম এবং স্থূল উভয় রন্ধ্র যে উপাদান দ্বারা পরিপূর্ণ হয় তার পরিমাণ হচ্ছে তখন দাঁড়ায় হচ্ছে শতকরা 50 ভাগ, মানে দুইটা মিলিয়ে বাতাস এবং হচ্ছে পানি মিলিয়ে দুইটা 50 ভাগ।
উদ্দীপকে কোন বিশেষ উপাদানের কথা বলা হয়েছে? পানির কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত উপাদানটি অর্থাৎ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মাটির বর্ণ হালকা করে এবং ফসলের গুণগত মান বাড়ায়। তাহলে এখানে आंसर হবে মাটির তাপমাত্রা 1 এবং 3 হবে। এখানে आंसरটা ভুল রয়েছে। এখন মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ফসলের গুণগত মান বাড়ায়। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিবর্তন করা যায়। এটা হচ্ছে কি জৈব সার প্রয়োগ করে এবং কি এঁটেল মাটি ব্যবহার করে। দোআঁশ মাটিতে শতকরা কত ভাগ পানি এবং কর্দম কণা থাকে? 60% থাকে। তারপরে যে এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউটা রয়েছে, এঁটেল মাটিতে কোন মাটি প্রয়োগ করে দোআঁশ মাটি আনা যায়? এটা হচ্ছে বেলে মাটি। এঁটেল মাটি যেহেতু কাদা মাটি, এই কাদা মাটির ভিতরে আমরা বেলে মাটি দিলে পরে তখন সেটা দোআঁশ মাটিতে রূপান্তর করা যাবে। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোন মাটি কৃষি কাজের জন্য উপযোগী নয়? হচ্ছে বেলে মাটি। কারণ বেলে মাটির ভিতরে কোনো পুষ্টি উপাদান থাকে না, এই জন্য এই মাটিতে কৃষিকাজ করা উপযোগী নয়। এটা দোআঁশ বুনটের মাটিতে বায়ুর পরিমাণ 50%, কর্দম কণার পরিমাণ 70% বেশি সব ধরনের ফসল চাষ করা যায়। তাহলে आंसर হবে 1 এবং 3, অর্থাৎ বায়ুর পরিমাণ 50% সবুজ ফসল চাষ করা যায়। তারপর হচ্ছে জনাব সাজ্জাদ তার জমিতে মাসকলাই, মুগ কলাই এবং ধনিয়া চাষ করেছেন। উক্ত ফসলগুলো চাষে তিনি বেশ কিছু সুবিধা পান। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফসলগুলোর দ্বারা কোন সার তৈরি করা যাবে? হচ্ছে সবুজ সার তৈরি করা যাবে। মাসকলাই, মুগ ডাল, ধনিয়া দ্বারা সবুজ সার তৈরি করা যাবে। আনসার হবে গ। জনাব সাজ্জাদের ফসলগুলো চাষ করার ফলে কি হবে? মাটিতে ফসফরাসের প্রাপ্যতা কমবে, রাসায়নিক সারের ব্যবহার কমে, জৈব সারের পরিমাণ বাড়ে। তাহলে খ आंसर হবে, অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার কমে এবং জৈব পদার্থের পরিমাণ বাড়বে। তারপরে প্রশ্নটি হচ্ছে মাটি সংশোধনের ফলে কি হয়? উর্বরতা বাড়ে, ফসলের উপযোগিতা বাড়ে, পুষ্টি প্রদান ফসল বাড়ে। তাহলে आंसर হবে 3টি, অর্থাৎ খ। তারপর হচ্ছে গাছ মাটি হতে পুষ্টি উপাদান গ্রহণ করে, এ কারণে গফুর তার জমিতে পুষ্টি উপাদানের অপ্রাপ্যতার জন্য মাটি সংশোধনের উদ্যোগ নিল। প্রশ্ন হচ্ছে গফুর তার জমিতে কি প্রয়োগ করবে? হচ্ছে জৈব সার। কারণ জৈব সার প্রয়োগ করলে কি পুষ্টি উপাদানের যে অপ্রাপ্যতা থাকে সেটা কি মানে বেশি পরিমাণ বাড়ে, তখন গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে। গফুরের উদ্যোগের কারণে কি হবে? জমির ক্ষয় বৃদ্ধি পাবে, পুষ্টি ধারণ ক্ষমতা বাড়বে, নাকি লবণাক্ত দূর হবে? তাহলে পুষ্টি ধারণ ক্ষমতা বাড়বে এবং লবণাক্ত দূর হবে, অর্থাৎ आंसर হচ্ছে খ। তারপর প্রশ্ন হচ্ছে মাটির গুণট পরিবর্তন করা যায়, কিভাবে প্রয়োগ করা যায়? এটা হচ্ছে বেলে মাটিতে এঁটেল মাটি প্রয়োগ করে, মাটিতে অগভীর চাষ দিয়ে, নাকি এঁটেল মাটিতে হবে বেলে মাটি প্রয়োগ করে। তাহলে आंसर হচ্ছে 1 এবং 3, অর্থাৎ গ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদে যে এমসিকিউ গুলো ছিল, আমরা সেই এমসিকিউ গুলো জানলাম। আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো। তো এখন তোমরা এগুলো ভালোভাবে আবার বারবার প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষা আসলে খুব অল্প সময়ের মধ্যেই অ্যান্সার করতে পারবে। সেজন্য বারবার এগুলো পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আবারও সবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।